আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবার প্রথমে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেটি হচ্ছে সংজ্ঞা দাও। যেই প্রশ্নটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, সংজ্ঞা দাও। বিভিন্ন রকমের আর কি সম্ভাবনার অধ্যায়ে বিভিন্ন টপিকসের সংজ্ঞা আমাদের কাছে তারা জানতে চাবে। যেমন সবার প্রথমে সম্ভাবনাই কাকে বলে, এটা এখানে আমাদের তারা জানতে চেয়েছে। সম্ভাবনা কি? সম্ভাবনা হলো একটি ঘটনা যা ঘটবে অথবা না ঘটবে। কোনো একটা ঘটনা ঘটবে অথবা ঘটবে না, সে সম্পর্কে কোনো উক্তির প্রতি বিশ্বাসের মাত্রা এস ঘটনাসমূহের মধ্যে এ একটি অনুকূল ঘটনা ঘটার সম্ভাবনা হলে আমরা তখন সম্ভাবনাটাকে প্রকাশ করি এইভাবে করে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এখানে আমাদের নাম্বার অফ এস দ্বারা সমগ্র সম্ভাব্য ফলাফলকে বোঝানো হয়, আর নাম্বার অফ এ দ্বারা অনুকূল ফলাফলকে বোঝানো হয়। আর প্রবাবিলিটি অফ এ অর্থাৎ এ ঘটনা ঘটার সম্ভাবনা, সমগ্র সম্ভাব্য ফলাফল আর উপরে অনুকূল ফলাফল, যেই রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে সম্ভাবনার আমরা যে বিশ্বাস করব তার মাত্রা। এই যেখানে যে বলছে বিশ্বাসের মাত্রা, এখন কেউ যদি বলে যে আগামীকালকে অমুক ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 10%, তার মানে আপনার বিশ্বাসের মাত্রাটা হবে 10%। কিন্তু যদি বলে আগামীকালকে অমুক ঘটনা ঘটার সম্ভাবনা 90%, তার মানে এটা জোরালো সম্ভাবনা, একদম প্রায় ঘটবেই, বলা চলে যে ঘটবেই এরকমটা 90%, তখন আপনার কি, আপনি এটা আর অনেক বেশি পরিমাণে বিশ্বাস করবেন। যেমন আপনাকে কোনো একটা অঙ্ক যদি বলা হয় এই অঙ্কটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 90%, আপনি নিজে একটু ভাবেন, এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা 90%, এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা 10%। আচ্ছা, দুইটার মধ্যে তাহলে আপনার বিশ্বাসটা কোথার মধ্যে বেশি হবে? হ্যাঁ, এটা 90% সম্ভাবনা আছে আসার, তাহলে ওটার মধ্যে কি বিশ্বাসের মাত্রাটা বেশি, আর এটার সম্ভাবনা 10%, তার মানে বিশ্বাসের মাত্রাটা কম, এটা আসার সম্ভাবনা তেমন একটা নাই 10%, আর ওটা 90%। এটা হচ্ছে বিশ্বাসের মাত্রা। সম্ভাবনাটা যে আমরা বের করি এটা মূলত একটা পার্সেন্টেজ, যে 70% সম্ভাবনা, 50% সম্ভাবনা, 50-50 চান্স। যেমন আপনি যখন একটা মুদ্রা নিক্ষেপ করেন, হেড উঠতে পারে অথবা টেল উঠতে পারে, 50-50 চান্স, হেড অথবা টেল। হেড উঠবে 50% চান্স, টেল উঠবে 50% চান্স, তাই না? তাহলে এটা হচ্ছে মূলত বিশ্বাসের মাত্রাটাকে বোঝানো হচ্ছে, যে কোন ঘটনাটা ঘটবে কতটুকু মাত্রায় আমি বিশ্বাস করব। ওই অঙ্কটা আসার সম্ভাবনা 90%, তার মানে এটা আমি বিশ্বাস করব অনেক বেশি পরিমাণে। আর এই প্রশ্নটা না আর কি আসবে এমন সম্ভাবনা হচ্ছে 10%, তাহলে আমি এটা বিশ্বাস করবো খুব কম, এটা তেমন একটা দরকার নাই। আচ্ছা, তো এটাই মূলত বোঝানো হচ্ছে যে বিশ্বাসের মাত্রা। কোনো এই যে সম্ভাবনা হলো একটি ঘটনা যা ঘটবে অথবা না ঘটবে সে সম্পর্কে কোনো উক্তির প্রতি বিশ্বাসের মাত্রা। এস যদি হয় সবগুলো ঘটনা একত্রে, আর সেখান থেকে এ যদি হয় একটা ঘটনা, অনেকগুলো ঘটনার সমাহার, এটা হচ্ছে এস। আর এ হচ্ছে একটা ঘটনা, হ্যাঁ, অনুকূল ঘটনা আর কি, এটা ঘটার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কতটুকু পরিমাণে বিশ্বাস করব যে এই ঘটনাটা ঘটবে, সেটা হচ্ছে অনুকূল ফলাফলটা উপরে বসবে, সমগ্র সম্ভাব্য ফলাফলটা নিচে বসবে। তাহলে এখন যদি বলা হয় যে একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড ওঠার সম্ভাবনা, তাহলে তখন আমরা কি বলি, হেড আর টেল, তাহলে হেড হচ্ছে একটা আর হেড টেল তাহলে দুইটা, সমগ্র ফলাফল দুইটা, তাহলে হাফ মানে হচ্ছে 50%। ও, তার মানে একটা মুদ্রা যদি নিক্ষেপ করি এর মধ্যে হেড ওঠার সম্ভাবনা হচ্ছে 50%, আর বাকি 50% হচ্ছে টেল ওঠার সম্ভাবনা। এইরকম হচ্ছে বিষয়টা। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। এই যে এখানের মধ্যে লেখাও রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্ভাবনার সংজ্ঞা শেখার পরে আমরা এখন শিখব নমুনা ক্ষেত্র কাকে বলে। নমুনা ক্ষেত্র হচ্ছে সম্ভাবনার ক্ষেত্রে যা যা সম্ভাব্য ফলাফল রয়েছে তাদের সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। যেমন একটা মুদ্রা যখন আমরা নিক্ষেপ করি, হেড অথবা টেল উঠতে পারে। এই হেড, এই যে টেল, এদেরকে কমা চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকিয়ে ফেলা, এটাকে কি একটা সেট না? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হেড কমা টেল লিখলাম, তাহলে এটা একটা সেট। তাহলে একটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে যত রকমের সম্ভাবনা আছে সবাইকে কমা কমা চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলা, এই যে সেটটা লিখলাম
এটাকে বলা হবে নমুনা ক্ষেত্র। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে যে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, হেড অথবা টেল, এস দ্বারা যদি আমরা নমুনা ক্ষেত্রটাকে বুঝাই তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এটা লিখবো এস ইকুয়াল টু হেড কমা টেল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু কি? সহজ, একদম সহজ। সেটা হচ্ছে নমুনা ক্ষেত্রের মধ্যে যাদেরকে লেখা হয় তারা প্রত্যেকে হচ্ছে নমুনা বিন্দু, অর্থাৎ এক একটা সম্ভাবনা, এক একটা সম্ভাব্য ফলাফল, এক একটা সম্ভাব্য ফলাফল। তাহলে নমুনা ক্ষেত্রের মধ্যে যাদেরকে লেখা হয় প্রত্যেককে আলাদাভাবে নমুনা বিন্দু বলা হয়। তাহলে নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলে। একটি মুদ্রা একবার নিক্ষেপে নমুনা ক্ষেত্র হচ্ছে এইটা। আর হেড, টেল এরা আলাদা আলাদাভাবে এক একটা নমুনা বিন্দু। যদি ছক্কা নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র 1 থেকে 6 পর্যন্ত, আর প্রত্যেকটা আলাদাভাবে নমুনা বিন্দু। এটাই এখানের মধ্যে বলা হয়েছে। এরপরে আমাদের সামনে যেটা আসবে সেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা মানে যেই ঘটনা ঘটার সম্ভাবনা সমান সমান, একদম সমান সমান। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে কমও না বেশিও না, হ্যাঁ, কম বা বেশি সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। অর্থাৎ যা যা ঘটনা ঘটবে সব সমান সমান। যেমন একটা মুদ্রা যদি নিক্ষেপ করেন তাহলে হেড উঠার সম্ভাবনা যা, টেল উঠার সম্ভাবনাও তা, সমান সমান, তাই না? আপনি একটা মুদ্রা নিক্ষেপ করছেন আর হেড আসার সম্ভাবনা টেলের চাইতে বেশি হবে। আপনি একটা মুদ্রা নিক্ষেপ করছেন, টেল আসার সম্ভাবনা হেডের চাইতে বেশি হবে, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না, ঠিক তো? তাহলে একটা মুদ্রা যখন নিক্ষেপ করি তখন হেড আসার সম্ভাবনা যত, টেল আসার সম্ভাবনাও তত, সমান সমান, হ্যাঁ, সমান সমান। আচ্ছা, তারপর আমরা বলতে পারি যে একটা ছক্কা নিক্ষেপ করছেন, জোড় সংখ্যা আসার সম্ভাবনা যত, বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা তত। কারণ 1 থেকে 6-এর মধ্যে বিজোড় সংখ্যা যেই কয়টা, জোড় সংখ্যাও ওই কয়টা। 1, 3, 5 এই তিনটা বিজোড়, 2, 4, 6 এই তিনটা আবার জোড়। তাহলে তিনটা জোড়, তিনটা বিজোড়, সমান সমান, ঠিক আছে? তাহলে এটাই বলা হলো যে যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে কম বা বেশি সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান, হেড আসা ও টেল আসা ঘটনা দুইটি সমসম্ভাব্য ঘটনা। আচ্ছা, এরপরে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা জিনিসটা কি? দৈব পরীক্ষা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটার ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল আপনি আগে থেকে জানেন, আপনি সব জানেন, আপনি আগে থেকে সব জানেন, কিন্তু নির্দিষ্ট একটা চেষ্টার ফলে কি ঘটবে এটি নিশ্চিত করে বলতে পারেন না। এই পরীক্ষাটাকে বলা হবে দৈব পরীক্ষা। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হলো, মনে করেন যে একটা ছক্কার ক্ষেত্রে আমি যদি বলি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা তো উঠবে নাকি? তাহলে আপনি জানেন যে আমি যদি ছক্কা নিক্ষেপ করি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠবে, কিন্তু আপনি কি এটা নিশ্চিত করে বলতে পারেন যে আপনি যখন ছক্কাটা মারবেন তখন কত উঠবে? এই আমি এখন ছক্কাটা মারবো অবশ্যই 6 উঠবে, গ্যারান্টি। এটা দেওয়া সম্ভব? এটা দেওয়া সম্ভব না। তাহলে আপনি আগে থেকে সব জানেন যে আমি যখন একটা ছক্কা নিক্ষেপ করবো 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে, সব আপনি জানেন যে 1 থেকে 6-এর ভিতরে, 6-এর বাইরে যাবে না, 1 থেকে 6-এর মধ্যেই। কিন্তু আপনি যখন ছক্কাটা মারবেন ওই মুহূর্তে কত উঠবে এটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না। এইটাকেই বলা হয় দৈব পরীক্ষা। এই যে সংজ্ঞাটা আমরা এখানে দিলাম যে যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টা, ওই যে আপনি যখন নিক্ষেপ করতেছেন নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, এরূপ পরীক্ষাকে দৈব পরীক্ষা বলে। মুদ্রা নিক্ষেপের ঘটনা, মুদ্রা নিক্ষেপের যে পরীক্ষা, এটা একটা দৈব পরীক্ষা। আপনি জানেন মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে হেড অথবা টেল আসবে, আপনি জানেন, কিন্তু আপনি যখন মুদ্রাটা নিক্ষেপ করতেছেন আপনি বলতে পারবেন না যে হেডই আসবে, এটা বলতে পারবেন না। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এবার বলা হয়েছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কি? কোনো পরীক্ষায় যে ঘটনা অবশ্যই অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 হয়। যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা 1, আগামীকালকে সূর্য পূর্ব দিকে
উঠবেই, তাহলে এটার সম্ভাবনা 1। আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, এর সম্ভাবনাও 1। অবশ্যই আজকে সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে। রাতের বেলায় সূর্য দেখা যাবে না, এটার সম্ভাবনাও 1। একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড অথবা টেল আসবে, তার সম্ভাবনা 1। হয় হেড আসবে নয়তো টেল আসবে। দেখেন হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ, একত্র করলে কিন্তু 1 হয়। তাহলে হেড অথবা টেল আসার সম্ভাবনাও 1। একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোর অথবা বিজোড় আসার সম্ভাবনাও 1। জোর সংখ্যা 3টা, বিজোড় সংখ্যা 3টা, যে কোনোটা আসতে পারে, যে কোনোটা আসতে পারে। তো জোর সংখ্যাগুলো আসার সম্ভাবনা, বিজোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা একত্র করলে 1 হয়। তাহলে ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোর অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা 1। হয় জোর আসবে নয়তো বিজোড় আসবে, একদম গ্যারান্টি নাকি? এই যে নিশ্চিত, আমরা নিশ্চিত হয় জোর আসবে নয়তো বিজোড় আসবে। তাহলে আমরা যখনই কোনো ঘটনাকে নিশ্চিত করে বলতে পারি যে এইটাই আসবে অথবা এইটাই আসবে, তখন আমরা তার সম্ভাবনার মান বলতে পারি 1। আচ্ছা, এরপরে আসেন অসম্ভব ঘটনা। এই যে আপনি কি বলছেন অসম্ভব, তার মানে সম্ভব না এমন ঘটনা ঘটার সম্ভাবনা কত? 0। কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না, কখনো ঘটবে না অর্থাৎ ঘটতে পারে না, একে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনার সম্ভাবনা সব সময় 0 হয়। যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে অথবা পূর্ব দিকে অস্ত যাবে, এর সম্ভাবনা 0। তেমনি রাত্রে সূর্য দেখা যাবে, এর সম্ভাবনাও 0। আবার একটি ছক্কা নিক্ষেপে 7 আসার সম্ভাবনাও 0। ওই যে মাঝে মাঝে মনে করেন যে ওই যে কেউ কেউ বলে না, এই আমার টাকাটা কবে দিবা? দিব যেই মাসে 32 তারিখ ওই মাসে দিব। আচ্ছা বলেন, যেই মাসে 32 তারিখ ওই মাসে দিব, 32 তারিখ হয় কোনো একটা মাসেও? কোনো একটা মাসেও কি 32 তারিখ হয়? সর্বোচ্চ 31 তারিখ, তাই না? সর্বোচ্চ 31 তারিখ, 32 তারিখ হয়? তো সে বুঝে শুনে বলছে 32 তারিখও হবে না, তোমার টাকাও দিব না, নাকি? আচ্ছা, তাহলে এই যে কোনো মাসে তারিখ হবে 32, এটাও অসম্ভব এই মুহূর্তে, তাই না? আচ্ছা, তাহলে এটা মজা করেই বললাম। তো একটি ছক্কা নিক্ষেপে 7 আসার সম্ভাবনাও 0। আপনি ছক্কা নিক্ষেপ করতেছেন আর বলতেছেন 7 আসবে, 7 আসবে, আসবে 7। আচ্ছা, তো এটার সম্ভাবনাও 0। তাহলে আশা করি অসম্ভব ঘটনা আপনারা বুঝতে পারছেন। তাহলে নিশ্চিত ঘটনা তার সম্ভাবনার মান 1, আর অসম্ভব ঘটনা তার সম্ভাবনার মান 0। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা, পরস্পর বিচ্ছিন্ন। সেটা কি? কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যদি একটা ঘটনা ঘটে তাহলে আরেকটা ঘটনা ঘটবে না বা ঘটতে পারে না। একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটতে পারে না, যদি এইরকম সম্পর্ক হয়। একটা আর কি যতগুলো নমুনা বিন্দু আছে তাদের মধ্যে এমন সম্পর্ক যে একটা ঘটলে আরেকটা ঘটতে পারে না, একটা ঘটলে আরেকটা ঘটতে পারে না। সেটা কি? যেমন একটা নিরপেক্ষ মুদ্রা যখন আপনি নিক্ষেপ করেন, তো যদি হেড চলে আসে তাহলে টেল আসতে পারবে না। একই সঙ্গে কি দুইটা আসতে পারবে? আপনি একটা মাত্র মুদ্রা নিক্ষেপ করছেন, তো একই সাথে হেডও আসবে টেল আসবে, এটা হইতে পারে না। হেড আসলে টেল আসতে পারবে না, টেল আসলে হেড আসতে পারবে না। তাহলে এদেরকে বলা হবে বিচ্ছিন্ন ঘটনা। একটা আসলে আরেকটা ঘটতে পারে না, এটা আসলে আরেকটা ঘটতে পারে না, মানে এক ঘটনা ঘটবে তো আরেক ঘটনা ঘটতে পারবে না। তাহলে এটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড আসা বা টেল আসা দুইটি বিচ্ছিন্ন ঘটনা, কেননা হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না, হেড ও টেল একসাথে আসতে পারে না। তাহলে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা কি? আবারও সংজ্ঞাটা বলি। কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের এই ক্লাসে বিভিন্ন সংজ্ঞাগুলো শিখলাম। হ্যাঁ, বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা একত্রে শিখে ফেললাম, যে সম্ভাবনা কাকে বলে, তারপরে হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, সমসম্ভাব্য ঘটনা, দৈব পরীক্ষা, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, অনেকগুলো সংজ্ঞা আমরা শিখলাম। আমরা এই যে প্রশ্নগুলো সমাধান করলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এগুলো
বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর কিউআর কোড পাশে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করতে যাবে, যদি কোনো একটা অঙ্কের সমস্যা হয় বা বুঝতেছে না, কঠিন লাগতেছে, কনফিউশন, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও সে দেখতে পাবে। এটা তার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।